ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার আর পরিস্থিতির চাপে বদলে যাওয়া সম্পর্কের এক রহস্যময় গল্প নিয়ে আজ আমরা কথা বলবো। দীর্ঘ 7 বছর পর যখন একজন মানুষ কারাগার থেকে মুক্তি পায়, সে দেখে তার সাজানো পৃথিবীটা আজ আর তার নেই। যে বন্ধুকে সে বিশ্বাস করেছিল, আজ সেই বন্ধুর বুকেই তার স্ত্রী খুঁজে নিয়েছে নতুন আশ্রয়। কিন্তু এই বদলে যাওয়ার সম্পর্কের সমীকরণ কি শুধুই বেঁচে থাকার তাগিদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অবৈধ লালসা? সমাজের আড়ালে চলা এমন কিছু বিকৃত মানসিকতার খেলা আর পরকীয়ার এক অদ্ভুত জালে জড়িয়ে যায় কয়েকটি জীবন। অন্যদিকে একজন বাবা তার হারানো অধিকার ফিরে পাওয়ার লড়াই করছেন, আর অন্যদিকে এক শিকারী ওত পেতে আছে তার পরবর্তী শিকারের অপেক্ষায়। কেন সুষমা তার স্বামীর বন্ধুকে বেছে নিল, আর কেনই বা সমাজের চোখে আদর্শ এক শিক্ষক ছাত্রীদের নিয়ে এক নির্জন খেলায় মেতে ওঠে? সম্পর্কের এই জটিল কাটাকুটি আর গা শিউরে ওঠা রহস্যের শেষ দেখতে হলে আজ আপনাদের দেখতেই হবে কাটাকুটি 2-এর রোমহর্ষক কাহিনী। তবে অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আদালতের এক গুমোট দৃশ্য দিয়ে গল্পের শুরু হয়। নন্দিনী গুপ্ত নামের এক ছাত্রীর রোমহর্ষক হত্যা মামলায় দীর্ঘ 7 বছর 8 মাস 29 দিন জেল খাটার পর অবশেষে মুক্তি পান সমীর মণ্ডল। এতগুলো বছর পার হলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ বা সাক্ষী জোগাড় করতে পারেনি, যার ফলে আদালত তাকে সসম্মানে মুক্তি দেয়। সমীর নির্দোষ প্রমাণিত হলেও সমাজের চোখে তিনি তখনও একজন অপরাধী। এই মুক্তি নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। একটি নিউজ চ্যানেলে ভিডিও এডিট করার সময় বিকাশ নামের একজন এডিটর তার সহকর্মীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে সমীরই প্রকৃত খুনি এবং সে নিশ্চয়ই পুলিশকে ঘুষ দিয়ে সব প্রমাণ লোপাট করেছে। বিকাশের এমন যুক্তিহীন তর্কাতর্কি শুনে সেখানে উপস্থিত সাংবাদিক রাকা ভীষণ ক্ষেপে যান। তিনি সাফ জানিয়ে দেন যে আদালত যাকে মুক্তি দিয়েছে তাকে ক্রিমিনাল বলা আদালতের অবমাননা। রাকা সেখান থেকে চলে গেলে বিকাশ তার উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়, যা শুনে রাকার সহকারী টিনটিন বিকাশকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলে যে কাউকে হুমকি দেওয়া একটি বড় অপরাধ। এদিকে দীর্ঘ কারাবাস শেষে সমীর যখন কারাগারের বাইরে পা রাখেন, তখন তার চোখে মুখে মুক্তির আনন্দ ছাপিয়ে বিষণ্ণতা কাজ করছিল। তিনি একটি ট্যাক্সি নিয়ে নিজের গন্তব্যে রওনা হন। অন্যদিকে তুলি নামের এক কিশোরীকে দেখা যায় যে তার আর্ট টিচার ধ্রুবর প্রতি দুর্বল। বান্ধবীর পরামর্শ মতো নিজেকে পরিপাটি করে সাজিয়ে সে ধ্রুবর বাড়িতে যায়। ধ্রুবকে নিজের প্রতি আকৃষ্ট করার সব রকম চেষ্টা করলেও ধ্রুব তাকে বিশেষ কোনো পাত্তা দিচ্ছিল না। জেল থেকে বেরিয়ে সমীর সরাসরি তার জেঠুর বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার জেঠু 2 বছর আগেই মারা গেছেন। বাড়িতে জেঠি একা ছিলেন। প্রথমে তিনি সমীরকে বাড়িতে আশ্রয় দিতে ইতস্তত করলেও পরে জেঠুর ভালোবাসার কথা ভেবে তাকে ভেতরে ডাকেন। জেঠি জানান একটি কিশোরী মেয়েকে হত্যার অপবাদে সমীরের গোটা পরিবারকে সামাজিকভাবে প্রচুর হেয় প্রতিপন্ন হতে হয়েছে। এমনকি জেঠিও একসময় সমীরের থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিলেন। সমীর ব্যাকুল হয়ে তার একমাত্র মেয়ের খবর জানতে চাইলে জেঠি কিছুটা থতমত খেয়ে জানান যে সমীরের স্ত্রী সুষমা এখন তার বন্ধু অশোকের সাথে সংসার করছে। এই কথা শুনে সমীরের স্মৃতিতে ভেসে ওঠে জেলের সেই পুরনো দিনগুলো। সমীর যখন জেলে ছিল তখন সুষমা তার সাথে দেখা করতে এসেছিল। সমীর বারবার নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন যে সেদিন তাদের দ্বিতীয় সন্তান আসার খবর পেয়ে তিনি খুশিতে বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু সুষমা তাকে এক বিন্দুও বিশ্বাস করেনি। উল্টো সে বলেছিল সমীর নাকি লাশ লুকানোর জায়গা খুঁজছিলেন। সুষমা আরও জানিয়েছিল যে সে গর্ভপাত করিয়েছে এবং খুনির বাবার পরিচয় থেকে সন্তানকে বাঁচাতে সে অশোককে বিয়ে করতে যাচ্ছে। অতীতের এই নির্মম সত্যগুলো মনে পড়ে চোখের কোণ ভিজে ওঠে। তিনি বুঝতে পারেন নিজের সন্তানের কাছে যাওয়ার অধিকারটুকুও আজ তার নেই। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার শুধুমাত্র 1x-এ প্রথম জমায় পাচ্ছেন 100% পর্যন্ত বোনাস। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আমার অনেক ফলোয়ার ইতিমধ্যে এই সুযোগটা কাজে লাগিয়েছে। আপনিও পারবেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন। প্রোমো কোড বক্সে লিখুন মিজান EXP। তারপর আপনি পেতে পারেন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস। সম্পূর্ণ করার পর বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সহজেই উত্তোলন করতে পারবেন, অথবা প্ল্যাটফর্মের বিভিন্ন গেম খেলেও
আপনার ব্যালেন্স বাড়াতে পারেন। মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা রেজিস্ট্রেশনের পর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ ও সুরক্ষিত। যে কোনো সহায়তার জন্য 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট রয়েছে। তাহলে দেরি কেন? লিংকটি আমার পিন কমেন্টে আছে। এখনই ক্লিক করুন, রেজিস্টার করুন, ডিপোজিট করুন এবং জেতা শুরু করুন। সুমির যখন জেঠুর বাড়ি থেকে বেরিয়ে যেতে চান, তখন তার জেঠি তাকে একটি পুরনো ফোন আর চার্জার দিয়ে সাহায্য করেন। কথায় কথায় তিনি অশোকের বর্তমান মোবাইল দোকানের ঠিকানাও দিয়ে দেন, তবে সাথে এই সতর্কবাণীও দেন যেন সমীর সেখানে গিয়ে কোনো অশান্তি না করে, কারণ সমীরের মেয়ে এখন অন্য কাউকে বাবা বলে চেনে। সমীর কান্নায় ভেঙে পড়ে জেঠিকে বলেন যে সুষমা এখন অন্য স্ত্রী হয়ে গেছে বলে তার আর কোনো আফসোস নেই, কিন্তু নিজের সন্তানকে তিনি কিছুতেই পর হতে দেবেন না। এরপর দৃশ্যে দেখা যায় সুষমাকে। তিনি রান্না করছিলেন, এমন সময় তুলি এসে তাকে জানায় যে তার বাবা ছাড়া পেয়েছে। তুলি বিশ্বাস করে তার বাবা কোনো অপরাধ করেনি। সুষমা এতে বিরক্ত হয়ে তুলিকে থামিয়ে দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে তার আসল বাবা অশোক, অন্য কেউ নয়। তিনি তুলিকে সাবধান করেন যেন এই বিষয়ে অশোকের সামনে কোনো কথা না ওঠে, কারণ এতে অশোক কষ্ট পাবেন। মায়ের এমন আচরণে তুলি ভীষণ মন খারাপ করে। এদিকে সাংবাদিক রাকা তার সহকারী টিনটিনকে নিয়ে সমীরের জেঠির বাড়িতে হাজির হন। টিনটিন অবাক হয়ে জানতে চায় রাকা কিভাবে সমীরের অবস্থা নিশ্চিত করলো। রাকা উত্তর দেয়, মানুষের জীবন যেখানে থমকে যায় 7 বছর পর সে সাধারণত সেখানেই ফিরে আসে। জেঠির কাছে তারা সমীরের আসার কথা জানতে পারেন এবং জেঠি তাদের সবকিছু খুলে বলেন। অন্যদিকে সমীর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পল্টু নামের এক কাগজ বিক্রেতা তাকে দেখে ভয়ে আটকে ওঠেন। পল্টু দ্রুত বাড়ি ফিরে তার স্ত্রী সোনালীকে বলেন যে নন্দিনী মার্ডার কেসের সেই খুনি সমীর ছাড়া পেয়ে গেছে। আসলে পল্টু ও সোনালী ছিলেন নন্দিনী হত্যার সাক্ষী। 7 বছর আগে যখন তারা প্রেম করতেন, তখন বৃষ্টি থেকে বাঁচতে একটি পরিত্যক্ত বাসে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই তারা নন্দিনীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। আদালতে সোনালী সমীরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। গল্পের অন্য প্রান্তে দেখা যায় আর্ট শিক্ষক ধ্রুবকে। তিনি ঘুমের মধ্যে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেন, যা আসলে তার জীবনে একটি তিক্ত অতীত। ছোটবেলায় বুলটি নামে এক প্রতিবেশী বড় দিদি ধ্রুবর ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। সেই ভয়ঙ্কর ট্রমা আজও ধ্রুবর অবচেতন মনে কাটা হয়ে বিঁধে আছে। রাকা ও টিনটিন যখন সমীরকে খুঁজতে বের হন, তখন রাস্তায় সমীরের সাথে তাদের দেখা হয়। সমীর রাকাকে দেখেই চিনতে পারেন। সমীর ছিলেন রাকাদের প্রতিবেশী এবং শৈশবে রাকা তাকে ভাই ফোঁটাও দিয়েছিলেন। রাকার মায়ের অসুস্থতার সময় সমীরই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বড় উপকার করেছিলেন। কৃতজ্ঞতা বোধ থেকে রাকা সমীরকে তার ফ্ল্যাটে নিয়ে যান, কিন্তু পরদিন সকালে অ্যাপার্টমেন্টের লোকজন সমীরকে নিয়ে আপত্তি তোলে। তারা একজন খুনির সাথে লিফট বা সিঁড়ি শেয়ার করতে রাজি নয়। সমীর কোনো ঝামেলা না বাড়িয়ে নিজেই রাকার বাড়ি ছেড়ে চলে যান। অফিসে বসে রাকা পুরনো মামলার কথা ভাবেন। মামলার সময় সমীরের বাসের খালাসি পিন্টু সাক্ষ্য দিয়েছিল যে সমীর এমনিতে ভালো মানুষ হলেও বাস নোংরা করলে বাচ্চাদের বকাঝকা করতেন। নন্দিনী একবার বাসে ছবি এঁকেছিল বলে সমীর তাকে বকেছিলেন। এই সামান্য ঘটনাকেই উকিল বড় করে তোলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন যে সমীর রাগের মাথায় নন্দিনীকে খুন করেছে। রাকা অনুভব করেন সমীরের মতো নির্দোষ মানুষের মনের মেরুদণ্ড এই সমাজই ভেঙে দিয়েছে। তিনি সিদ্ধান্ত নেন আসল খুনিকে খুঁজে বের করে সমীরকে সম্মান ফিরিয়ে দেবেন। এদিকে অশোক সমীরের ফিরে আসায় প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ভয় পান যে সমীর হয়তো তুলিকে কেড়ে নেবে। সুষমা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং মনে করিয়ে দেন যে অশোকই তুলিকে নিজের সন্তানের মতো করে বড় করেছেন, কিন্তু অশোক কিছুতেই মন শান্ত করতে পারেন না। অন্যদিকে সমীর তার জেঠির নিষেধ অমান্য করে অশোকের দোকানের সামনে গিয়ে হাজির হন। সেখানে তিনি দেখেন অশোক পরম যত্নে তুলিকে ট্যাক্সিতে তুলে দিচ্ছেন। নিজের সন্তানকে অন্যের সাথে দেখে সমীর ভীষণ রেগে যান। সমীরকে দোকানে দেখে অশোক ঘাবড়ে গেলেও সমীর তাকে বসিয়ে সামনাসামনি কথা বলার সিদ্ধান্ত নেন। অশোক সমীরকে শান্ত করার চেষ্টা করে বলে যে অনেক সময় পরিস্থিতি মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সমীর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জানতে চায় সে জেলে যাওয়ার পরপরই কেন অশোক তার স্ত্রীকে নিজের করে নিল এবং তার মেয়েকে কেন অন্য পরিচয়ে বড় হতে হচ্ছে। অশোক তখন পরিস্থিতি ব্যাখ্যা দিয়ে বলে সমীর জেলে যাওয়ার পর সুষমা আর ছোট্ট তুলি একদম অসহায় হয়ে পড়েছিল। এমনকি স্কুলেও তুলিকে অনেক কথা শুনতে হতো। ওই চরম বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সমীর আরও অভিযোগ করেন সুষমার গর্ভে থাকা তাদের দ্বিতীয় সন্তানকে কেন হাসপাতালে নিয়ে মেরে ফেলা হলো। উত্তরে অশোক জানায় যে সুষমাকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি, বরং প্রচন্ড মানসিক চাপে তার মিসক্যারেজ বা গর্ভপাত হয়েছিল। পাড়া প্রতিবেশী সবাই যখন সুষমাকে খুনির স্ত্রী আর তুলিকে খুনির মেয়ে বলে রাখত, সেই অপমান আর যন্ত্রণা সহ্য করতে না পেরেই অনাগত সন্তানটি মারা যায়। অশোক উল্টো সমীরকে দায়ী করে বলে যে তার কর্মফলের কারণেই সন্তানটি পৃথিবীর আলো দেখতে পায়নি।
এই কথা শুনে সমীর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধারালো বস্তু নিয়ে অশোককে আক্রমণ করতে যান, কিন্তু অশোক তাকে থামিয়ে দিয়ে বলেন যে তিনি যা করেছেন সব সমীরের পরিবারের ভালোর জন্যই করেছেন। এমনকি তুলির ভবিষ্যতের কথা ভেবে অশোক নিজে কোনো সন্তান নেননি এবং এই বিয়ের কারণে তার নিজের পরিবারও তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। অশোক আত্মবিশ্বাসের সাথে বলেন যে তিনি বাবা হিসেবে তুলির জন্য যা করেছেন সমীর কোনো দিনও তা করতে পারবেন না। কথাগুলো শুনে সমীর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানতে চান আজ তার মেয়ে তুলির জন্মদিন কিনা। অশোক জানান যে আজ সন্ধ্যায় তারা কেক কাটবেন এবং উপহার হিসেবে তুলিকে একটি ফোন ও তার মা একটি রূপার নূপুর দেবেন। সমীর তখন কাঁদতে কাঁদতে অনুরোধ করেন যেন তাকে দূর থেকে একটিবার তার মেয়েকে দেখতে দেওয়া হয়। অশোক তখন বন্ধু হিসেবে সমীরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। পরের দৃশ্যে দেখা যায় নিহত নন্দিনীর মা দেবযানীকে। তিনি তার মেয়ের ছবির সামনে বসে পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন। সমীরের মুক্তি পাওয়ার খবর তাদের পুরনো ক্ষতকে আবার সতেজ করে তুলেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আদালতে দেবযানী জানিয়েছিলেন যে নন্দিনী একবার বাসে একাকী করায় সমীর তাকে খুব বকাঝকা করেছিলেন, জানিয়ে নন্দিনীর বাবা স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগও করেছিলেন। উকিল এই বিষয়টিকে সমীরের এঙ্গার ইস্যু হিসেবে তুলে ধরে তাকে খুনি সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় রাকা সমীরের মামলার রহস্য সমাধানে ব্যস্ত থাকায় তার বস সুব্রত তার উপর খুব বিরক্ত হচ্ছেন। সন্ধ্যায় তুলির জন্মদিনের পার্টি শুরু হয়। তুলি সেখানে তার আর্ট টিচার ধ্রুবকে দাওয়াত করেছিল এবং তাকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। সুষমা ও অশোক তুলিকে জন্মদিনের উপহার হিসেবে ফোন এবং নূপুর দেন। তুলি ওয়েস্টার্ন ড্রেসের সাথে নূপুর পরতে না চাইলেও মায়ের জেদাজেদিতে বাধ্য হয়ে তা পরে। ধ্রুব পার্টিতে এলে তুলি তাকে ছাদে নিয়ে গিয়ে নিজের মনের কথা জানায় এবং তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু ধ্রুব তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। এই পুরো দৃশ্যটি সমীর আড়াল থেকে দেখছিলেন এবং নিজের বড় হয়ে যাওয়া মেয়েকে দেখে ইমোশনাল হয়ে পড়েন। রাতে রাকা যখন ল্যাপটপে নন্দিনী কেসের ছবি নিয়ে কাজ করছিলেন তখন তার বাবা একটি ছবি দেখে চমকে ওঠেন। তিনি জানান প্রায় 10 বছর আগে হাজিডিঙ্গা নামে একটি এলাকায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। সেখানকার একটি আশ্রমের পাশে একটি মেয়েকে ঠিক একইভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। রাকা তখনই বুঝতে পারেন যে এই দুটি ঘটনার মধ্যে কোনো গভীর সংযোগ আছে। তিনি তৎক্ষণাৎ টিনটিনকে ফোন করে বিষয়টি জানান। পরদিন সকালে টিনটিন একটি গ্যারেজে সমীরকে কাজ ছেড়ে দিতে দেখেন। গ্যারেজ মালিকের সাথে সমীরের ঝগড়া বেঁধে যাওয়ার কারণ সমীর মাত্র একদিন কাজ করে চলে যেতে চাইছিলেন। টিনটিন খবর দিলে রাকা দ্রুত সেখানে পৌঁছান। সমীর জানান যে তিনি অশোককে কথা দিয়েছেন যে তুলিকে একবার দেখিয়ে শহর ছেড়ে চলে যাবেন, কিন্তু রাকা তাকে বোঝান যে আসল খুনি ধরা পড়লে সমীর আবার সসম্মানে তার মেয়ের সামনে দাঁড়াতে পারবেন। রাকা হাজিডিঙ্গা সেই পুরনো কেসটির কথা সমীরকে বলেন এবং তারা সিদ্ধান্ত নেন যে রহস্যের জট খুলতে তারা হাজিডাঙ্গায় যাবেন। রাকার বাবা হাজিডাঙ্গার সেই পুরনো ঘটনার কথা মনে করে জানান প্রায় 10 বছর আগে সেখানকার একটি আশ্রমের পাশে একটি মেয়েকে ঠিক একইভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। রাকা নিশ্চিত হন যে হাজিডিঙ্গা সেই অমীমাংসিত রহস্যের সাথে নন্দিনী হত্যার গভীর যোগসূত্র রয়েছে। তাই তারা পরদিন সকালেই হাজিডিঙ্গার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ধ্রুবর মনের ভেতরে এক চরম অস্থিরতা কাজ করছিল। সে একা বসে তুলির একটি ছবি আঁকছিল এবং বারবার তার জীবনের সেই বিভীষিকাময় অতীত আর তুলির কথা ভাবছিল। শৈশবে সেই ট্রমা তাকে এতটাই বিপর্যস্ত করে রেখেছিল যে সে স্বাভাবিকভাবে তুলির ভালোবাসা গ্রহণ করতে পারছিল না। তবুও অনেক দ্বিধা কাটিয়ে সে তুলিকে ফোন করে জানায় যে সেও তাকে ভালোবাসে, কিন্তু ফোন রাখার পরপরই সে হাতের পেইন্টিং নাইফ দিয়ে তুলির ছবিটি ক্ষত বিক্ষত করে ফেলে, যা থেকে বোঝা যায় তার মনের গভীরে কোনো এক গভীর ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। গল্পের এই পর্যায়ে ফ্ল্যাশব্যাকে ধ্রুবর ছোটবেলার আরো কিছু দৃশ্য ফুটে ওঠে। ধ্রুব যখন তার মায়ের কাছে বসে ছবি আঁকা শিখছিল এমন সময় প্রতিবেশী বড় দিদি বল্টি তাকে ইশারায় আড়ালে ডাকতে শুরু করে। ধ্রুব প্রথমে যেতে না চাইলেও বল্টির শাসা নিতে সে বাধ্য হয়ে তার সাথে যায়। একটি নির্জন ঘরে নিয়ে বল্টি ধ্রুবর উপর জোর জবরদস্তি শুরু করে। ছোট্ট ধ্রুব বারবার কান্নাকাটি করে তাকে ছেড়ে দেওয়ার মিনতি জানালেও কোনো ভ্রুক্ষেপ করে না। ঠিক সেই মুহূর্তে ধ্রুবর মা সেখানে উপস্থিত হন এবং নিজের ছেলের উপর হওয়া এই অমানবিক আচরণ দেখে স্তব্ধ হয়ে যান। ধ্রুবর সেই বিভীষিকাময় অতীতে দেখা যায় ধ্রুব ও বুলটিকে আপত্তিকর অবস্থায় দেখে ধ্রুবর মা প্রচন্ড রেগে যান। মায়ের আকস্মিক উপস্থিতিতে দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। বর্তমানে ফিরে এসে দেখা যায় রাকার অফিসের বস সুব্রত তাকে কেবিনে ডেকে গতদিনের ঘটনা নিয়ে প্রচন্ড অপমান শুরু করেন। সুব্রত রাকার ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং ভয় দেখান যে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু রাকা দমে না গিয়ে বুদ্ধিদীপ্তভাবে জানান যে
যে তিনি সুব্রতর সব কুরুচিপূর্ণ কথা ফোনে রেকর্ড করে রেখেছেন। এই রেকর্ডিং ফাঁসের ভয় পেয়ে সুব্রত মুহূর্তেই মিয়ে যান এবং রাকাকে অনুরোধ করতে থাকেন। রাকা তাকে পাত্তা না দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসেন। এদিকে ধ্রুব তুলির বাড়িতে গিয়ে তাকে আর্ট শেখানো শুরু করে। সুষমা বাজারের উদ্দেশ্যে বের হলে তুলি ধ্রুবর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ধ্রুব তাকে কৌশলে থামিয়ে দিয়ে বলে যে তাদের জীবনের প্রথম বিশেষ মুহূর্তটি সে কোনো স্পেশাল জায়গায় কাটাতে চায়। সে তুলিকে প্রতিশ্রুতি দেয় আর্ট কম্পিটিশনে সিলেকশন হয়ে গেলে সে তাকে এমন এক নির্জন স্থানে নিয়ে যাবে। ধ্রুবর এই রহস্যময় পরিকল্পনার কথা শুনে তুলি খুশিতে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে রাকা ও টিনটিন অফিসের বাধা কাটিয়ে হাজিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। তারা সেখানে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে মৃত মেয়েটির নাম ছিল বিন্তি। বিন্তির বাড়িতে গিয়ে তারা তার বাবার প্রচন্ড ক্ষোভের মুখে পড়েন এবং সেখান থেকে বিতাড়িত হন। তবে বিন্তির ভাই লুকিয়ে তাদের অনুসরণ করে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। সে জানায় বিন্তি বামহাতি ছিল এবং ছবি আঁকতে খুবই ভালোবাসত, কিন্তু তার রক্ষণশীল বাবা ও আত্মীয়রা তাকে অলক্ষী মনে করে প্রচন্ড মারধর করত। বিন্তি তার আর্ট স্কুলের বন্ধু রঙিন নামের একটি ছেলের সাথে শহরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পালানোর রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সময় সমীর আবারও অশোকের সাথে দেখা করেন। অশোক তাকে ঝামেলা না বাড়িয়ে শহর ছেড়ে চলে যেতে বলেন, কিন্তু সমীর জেদ ধরেন যে তিনি খুনি নন। এই সত্যটি মেয়ের কাছে প্রমাণ না করে তিনি যাবেন না। সমীরের অনুরোধে অশোক তুলির কয়েকটি ছবি লুকিয়ে তাকে এনে দেন। বিন্তির ভাই রাকাকে আরও জানায় যে স্থানীয় প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে এবং বিন্তির বাবাকে টাকা দিয়ে খুনের ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছিল। বিন্তি রাকা কয়েকটি ছবি ছাড়া তার সব স্মৃতি পুড়িয়ে ফেলা হয়েছিল। এসব শুনে রাকা নিশ্চিত হন যে বিন্তি ও নন্দিনীর খুনের ধরনের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। রাকার মনে সন্দেহ জাগে যে রঙিন নামের ছেলেটি হয়তো আসল খুনি। তবে নন্দিনী কেসে এই নামের কারো উল্লেখ না থাকায় রাকা প্রকৃত সত্য জানতে নন্দিনীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে গিয়ে দেখেন নন্দিনীর বাবা সমীরের মুক্তির ঘটনায় প্রচন্ড ক্ষিপ্ত এবং মামলাটি হাইকোর্টে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাকা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং দাবি করেন যে আসল খুনি হয়তো অন্য কেউ। নন্দিনীর বাবা কোনোভাবেই রাকার কথা মানতে চাইলেন না, বরং একরকম ধমক দিয়ে তাদের বাড়ি থেকে বিদায় করে দেন। তবে সেখান থেকে যাওয়ার সময় নন্দিনীর মায়ের বিচলিত চাহনি রাকার নজর এড়ায় না। রাকা বুঝতে পারেন যে নন্দিনীর মা কিছু একটা গোপন করছেন, তাই নন্দিনীর বাবা বাড়ি থেকে বের হওয়া মাত্রই রাকা ও টিনটিন সেখানে আবার ফিরে যান। তারা দেখেন নন্দিনীর মা অ্যালবামের ছবি দেখে কাঁদছেন আর বলছেন যে তার কারণে আসল খুনি ধরা পড়েনি। রাকার অনেক অনুরোধে পরে তিনি সত্যটা প্রকাশ করেন। তিনি জানান নন্দিনীও বামহাতি ছিল এবং ছবি আঁকতে ভীষণ ভালোবাসত, যা তার বাবা একদম পছন্দ করতেন না। তাই তাকে না জানিয়ে চুপি চুপি নন্দিনীকে ধ্রুবর কাছে আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। দুর্ঘটনার দিন নন্দিনী আসলে বাস থেকে নেমে তার মায়ের কাছ থেকে আর্টের সরঞ্জাম নিয়ে ধ্রুবর কাছে স্পেশাল ক্লাসে গিয়েছিল। এই চাঞ্চল্যকর তথ্য শুনে রাকা নিশ্চিত হন যে সমীর সেই মুহূর্তে ঘটনাস্থলে ছিলই না। একই সময়ে ধ্রুব তার মায়ের একটি পেইন্টিং এর দিকে তাকিয়ে পুরনো দিনের কথা ভাবছিল। অতীতে ধ্রুবর মা যখন বল্টি ও ধ্রুবকে একান্তে ধরে ফেলেন, তখন তিনি বল্টিকে ছাদে নিয়ে গিয়ে প্রচন্ড গালাগাল করেন। বল্টির মা চরিত্রহীন ছিল এমন অপবাদ দিয়ে ধ্রুবর মা তাকে অপমান করে। এক পর্যায়ে রাগের মাথায় তিনি বল্টিকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেন, যা ধ্রুব আড়াল থেকে দেখেছিল। এই ভয়ঙ্কর স্মৃতি ধ্রুবর মনে গভীর দাগ কাটে এবং সে ধীরে ধীরে একজন সাইকোপ্যাথে পরিণত হয়। বল্টির মতো মেয়েদের প্রতি তার চরম ঘৃণা জন্মায়। সে ছবি আঁকার পেছনে থাকা একটি গোপন ছুরি বের করে বলে, মা, আমি আরো একটি বল্টি পেয়ে গেছি। এখান থেকেই পরিষ্কার হয় যে বিন্তি ও নন্দিনীকে হত্যার আসল কারিগর ছিল এই ধ্রুব। সত্য উন্মোচনের পথে রাকা নন্দিনীর মাকে নিয়ে সমীরের কাছে যান। সেখানে নন্দিনীর মা সমীরের কাছে ক্ষমা চেয়ে বলেন যে পরিবারের চাপে তিনি এতদিন সত্যটা বলতে পারেননি। সমীর এখন নির্দোষ প্রমাণিত হওয়ায় তার মনে প্রশান্তি আসে। সমীরের ঘরে টাঙানো তুলির আঁকা ছবি দেখে নন্দিনীর মা লক্ষ্য করেন যে তুলির আঁকার ধরন আর নন্দিনীর ধরন একরকম। রাকার নিশ্চিত হন যে তুলিও বামহাতি এবং সেও ধ্রুবর ছাত্রী। ধ্রুবর পরবর্তী টার্গেট যে তুলি, সেটা নিয়ে রাকার মনে গভীর শঙ্কা জাগে। অন্যদিকে তুলি আর্ট কম্পিটিশনে নির্বাচিত হওয়ায় ধ্রুব তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে এক বিশেষ নির্জন জায়গায় নিয়ে যাবে। তুলির বাবা মায়ের সামনে ধ্রুব বিষয়টি অস্বীকার করলেও আড়ালে তুলিকে রাজি করিয়ে ফেলে। তুলির সাফল্যের খবরে অশোক ও সমীর দুজনেই খুব গর্ববোধ করেন। সমীর মনে মনে আশা পান যে একদিন হয়তো তিনি আবার নিজের মেয়ের কাছে সসম্মানে ফিরতে পারবেন। অশোক যখন সমীরকে তার সাথে তুলির আর্ট কম্পিটিশনে যাওয়ার প্রস্তাব দেন, সমীর সেই প্রস্তাব পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।
যে মেয়েকে এক নজর দেখার জন্য তিনি ব্যাকুল হয়েছিলেন তাকে আজ সাফল্যের শিখরে দেখার সুযোগ পাচ্ছেন। ওদিকে রাকা ও টিনটিন মামলার রহস্যের জট খুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা লক্ষ্য করে যে বিন্তি ও নন্দিনী দুজনই বাম হাতে ছিল এবং ছবি আঁকতে ভালোবাসতো। টিনটিন ফ্যামিলি অ্যালবাম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করে। নন্দিনী সবসময় পায়ে নুপুর পরত, যা বিন্তির ক্ষেত্রেও সত্য ছিল। রাকার টনক নড়ে ওঠে যখন সে মনে করে যে তুলিও ঠিক একইভাবে পায়ে নুপুর পরে এবং ছবি আঁকে, অর্থাৎ প্রতিটি মেয়ের পছন্দের ধরন এবং শখগুলো একদম হুবহু মিলে যাচ্ছে। রহস্যের শেষ প্রান্তে পৌঁছাতে রাকা বিন্তির ভাইকে ফোন করে সে পুরনো দিনের রঙিন নামের ছেলেটির বর্ণনা জানতে চান। বিন্তির ভাই জানায় ছেলেটির গায়ের রং শ্যামলা এবং চুল কোকড়া ছিল। এই বর্ণনার সাথে বর্তমানে ধ্রুবর হুবহু মিল দেখে রাকা নিশ্চিত হন যে ধ্রুবই সেই পুরনো খুনি। বিপদ আজ করতে পেরে রাকা তার অফিসের বস সুব্রতকে সেই ভিডিও রেকর্ডিং এর ভয় দেখিয়ে পুলিশের ব্যাকআপ নিশ্চিত করেন। তারা তড়িঘড়ি করে তুলির স্কুলে পৌঁছান, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন তুলি আর স্কুলেই আসেনি। তুলির বান্ধবীর কাছ থেকে তারা জানতে পারেন যে তুলি ও ধ্রুব আজ বুনোমাঠ এলাকার একটি নির্জন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর একান্তে দেখা করতে গেছে। ততক্ষণে সে পরিত্যক্ত ভবনে ধ্রুব তুলিকে নিয়ে তার ভয়ঙ্কর খেলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। সে বডি পেইন্টিং শেখানোর অজুহাতে তুলির খুব কাছে চলে আসে। ধ্রুব যখন নিজের পোশাক পরিবর্তন করতে যায়, সেই ফাঁকে তুলি তার বান্ধবীকে জায়গার ছবি পাঠিয়ে দেয়। ঠিক সেই ছবি দেখেই টিনটিনরা লোকেশন চিনে ফেলে সেখানে হাজির হন। ভবনের ভেতরে ধ্রুব যখনই তুলির ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়তে যায়, সুমির তখন এক দেবদূতের মতো সেখানে উপস্থিত হন। নিজের মেয়ের জীবন বাঁচাতে সুমির ধ্রুবর উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাদের মধ্যে এক প্রাণপণ লড়াই হয়। সুমির আজ শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে নয়, বরং তার কলিজার টুকরোকে বাঁচাতে মরণপণ যুদ্ধে নামেন। ধ্রুবকে কিছুটা ঘায়েল করে সুমির যখন তুলির চোখের দিকে তাকিয়ে বলেন যে তিনি খুনি নন, তখন তুলি হাউমাউ করে কেঁদে ফেলে। সে জানায় তার মনে সবসময় বিশ্বাস ছিল যে তার জন্মদাতা বাবা কখনোই খারাপ কাজ করতে পারেন না। বাবা মেয়ের এই মিলনের মুহূর্তেই ধ্রুব শেষবারের মতো পিছন থেকে সুমিরকে আক্রমণ করে বসে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুমির ও ধ্রুব দুজনেই ভবন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ততক্ষণে রাকা ও পুলিশ বাহিনী সেখানে পৌঁছে ধ্রুবকে গ্রেপ্তার করে এবং দুজনকে হাসপাতালে নিয়ে যায়। সুমিরের আত্মত্যাগের মাধ্যমে অবশেষে তার গায়ে থাকা খুনির অপবাদ মুছে যায়। গল্পের জবনিকা পরে এক অদ্ভুত অন্ধকার দৃশ্যের মাধ্যমে দেখা যায় ধ্রুবর ছোটবেলার সেই বিভীষিকা বুলটি একটি অন্ধকার ঘরে বসে পরম তৃপ্তিতে সুমির আর ধ্রুবর ব্রেকিং নিউজটি দেখছে। তার সামনেই বসে আছে এক কিশোর স্কুল ছাত্র, যার হাতে মদের বোতল এবং চোখে মুখে ধ্রুবর মতোই এক অজানা আতঙ্ক। বোঝা যায় ধ্রুব হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বুলটির মতো মানুষরা সমাজে আজও বিচরণ করছে এবং নতুন কোনো ধ্রুব তৈরি হওয়ার প্রক্রিয়া এখনো থামেনি। একটি চক্রাকার বিভীষিকার ইঙ্গিত দিয়ে এভাবেই গল্পটি শেষ হয়।